তৃতীয় শ্রেণীর এই বই নিয়ে আমরা বইয়ের প্রথম থেকে শুরু অর্থাৎ আলোচনা করব কিংবা পড়ব। আমাদের এই বইয়ের প্রথম পাঠটা আমরা আলোচনা করব। তো চলো আমরা সূচিপত্রে চলে যাই। আমাদের প্রথমে সূচিপত্রে আছে প্রথম অধ্যায়ের নাম আমাদের পরিবেশ। তো চলে যাব আমাদের পরিবেশে। আমাদের পরিবেশ অধ্যায় ১, আমাদের পরিবেশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। তো এইখানে আমরা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি, পিকচার দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করে দিই, যে এখানে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যটা আমরা সবাই দেখতে পাই। এখানে ছবিটি ক নম্বরের নিচে বলেছে আমাদের, ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। তো এখানে আমাদের যে নিচের ছকটা আছে, এখানে বলেছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখন আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি আছে এখানে, যেমন সূর্য আমাদের প্রাকৃতিক পরিবেশ। আর কি কি আছে আমাদের এখানে, সেই জিনিসগুলো আমাদের যে নিচের স্টেপ বাই স্টেপ আমাদের ঘর দেওয়া আছে, অর্থাৎ আমাদের ফাঁকা জায়গায় আমাদের লিখতে হবে। তারপর ডান পাশে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে সামাজিক পরিবেশের উপাদান। তো আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি, সেগুলো আমরা এই ছকের মধ্যে লিখে ফেলবো। তো আমাদের প্রাকৃতিক পরিবেশ সূর্য আছে, তারপর সামাজিক পরিবেশ ঘরবাড়ি আছে, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমি চাইলে এখনই বলে দিতে পারি, বাট এইটাই আমাদের ক্লাসের মেইন টুইস্ট, যে আমরা এই যে প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং সামাজিক পরিবেশের উপাদান, এইটা আমরা সবাই চ্যাট বক্সে একটু লিখে দেব। যারা ক্লাসে আছে, অলরেডি আমরা ক্লাসে জয়েন করেছি। তো আমরা কি করব, এই পিকচারটা সুন্দর করে আগে পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করা অর্থাৎ আমরা দেখব ভালো করে যে কোনটা প্রাকৃতিক পরিবেশের উপাদান আর কোনটা সামাজিক পরিবেশের উপাদান। দেখার পর আমাদের যেগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান নাম্বার 1 লিখে আমরা সেগুলো লিখে দেবো কমেন্ট বক্সে, আর সামাজিক পরিবেশের উপাদান সেইটা আমরা লিখে দেব নাম্বার 2 লিখে, অর্থাৎ ডান সাইডে। তো এটা ছিল আমাদের প্রথম পেজ। এখন আমরা চলে যাব দ্বিতীয় পেজে। তো দ্বিতীয় পেজে আমাদের পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, আবার কোথাও আবার নদ নদী খাল বিল হাওর বাওর নিচু এলাকা ইত্যাদি। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতন বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চলের আবহাওয়া গরম আবার কোথাও শীতল। বাংলাদেশের গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব, যেমন ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। এদেশের বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহরে অবস্থিত, আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে। নিচে খ নম্বরে দেওয়া আছে বিষয়বস্তু এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। এখানে যে আমরা রিডিংটা পড়লাম, এই রিডিং থেকে আমরা যেই বিষয়বস্তুগুলো পড়েছি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য আছে, সেগুলোকে আমাদের নিচের ছকগুলোতে লিখতে হবে। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য: ভূমিরূপ, কোথাও সমতল, কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত। এবং প্রাণীর যেটা আছে সেটা আমরা এখান থেকে জাস্ট নোট করে নেব। প্রাণীর যেই লাইনটা আছে, যে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য প্রাণী, তো এখানে প্রাণী ও বিভিন্ন যেই ইয়াগুলো আছে, ওগুলো আমরা কি করব, যে এই জায়গাটা আমরা লিখে রাখবো। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য যেভাবে লেখা আছে, ঠিক সেম প্রাণীর জায়গায় আমরা প্রাণীরটা লিখবো। দেন আবহাওয়ার জায়গায় আবহাওয়ার যে লাইনগুলো আমরা পড়লাম এখানে, যে বাংলাদেশের এক এক জায়গায় এক এক সময় গরম, শীতল, আহ, অর্থাৎ আমাদের যেই আবহাওয়াটা থাকে ওইটাই আমরা লিখে রাখবো। অ্যান্ড জলাশয়, জলাশয়ের কথা বলা হয়েছে আমাদের এখানে। কোথাও আমাদের নদ নদী খাল বিল হাওর বাওরের কথা বলা হয়েছে এখানে। তো এখানে যে
আমাদের লাইনগুলো লিখতে হবে। সো এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবো এবং উদ্ভিদের জায়গায় চলে যাব। উদ্ভিদ সম্পর্কেও আমাদের এখানে একটা লাইন লিখতে হবে। দেন তারপর আছে সামাজিক পরিবেশের বৈচিত্র্য, যেমন পেশা, কৃষক ও জেলে। তো পেশা, কৃষক ও জেলে, সামাজিক পরিবেশের বৈচিত্র্য, পেশা, কৃষক ও জেলে। তারপর আছে যানবাহন, কি কি যানবাহন আমরা কিন্তু একটু আগেই পড়লাম, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, তাই না, এগুলো। তারপর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি পড়লাম? শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়লাম যেখানে আমাদের মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, রিক্সা, অর্থাৎ স্কুল, মাদ্রাসা। তো এইগুলো আমরা লিখবো। দেন তারপরে আছে আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠানের পর ধর্মীয় অনুষ্ঠান। তো ধর্মীয় অনুষ্ঠান আমাদের যেটা আছে সেটা আমাদের, যেমন হিন্দুরা কি করে, আমাদের পূজা অর্চনা করে, রাইট? তো এবং আমাদের যারা মুসলিম আছেন তারা ঈদ পালন করেন, অ্যান্ড তারপর বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, এগুলো আমরা লিখবো। তারপর ঘরবাড়ি, ঘরবাড়ির কথা এখানে উল্লেখ করা আছে গ্রাম এবং শহরের আমাদের যেই অবকাঠামো সেটা অনুযায়ী কি আমাদের ঘরবাড়িগুলো কি ভিন্নতা আছে। তো ওগুলো আমরা এখানে লিখে রাখবো এভাবে করে সাজিয়ে। ঠিক বইতে যেটা আছে ওইটাই আমরা লিখে রাখবো। ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের এক এক অঞ্চলের মানুষের এক এক রকম ঘরবাড়ি, এক এক রকম খাদ্য অভ্যাস। তো আমাদের যাদের যেটা আছে আমরা সেটাই চেষ্টা করব, এবং বইয়ের সাথে সামঞ্জস্যতা লিখেই আমরা লেখার চেষ্টা করব। তো আমি চাইলেই পুরোটা আমি লিখে দিতে পারছি, বাট আমাদের মেইন যে জিনিসটা সেটা হলো যে আমরা এই যে রিডিংটা পড়লাম, এতক্ষণ আমরা যে পড়লাম, এই পড়ার পর আমরা এই ঘরগুলোতে নিজেরা লিখব। এখন থেকে প্রত্যেকটা ক্লাসে আমি যখন রিডিংটা পড়বো আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়বে, অ্যান্ড পড়ার শেষে আমাদের মেইন প্রশ্ন হবে, অর্থাৎ টিচার তোমাদেরকে প্রশ্ন করবে, আমি তোমাদেরকে প্রশ্ন করব, অ্যান্ড তোমাদের সেম জিনিসগুলো লিখতে হবে। কোথায়? আমরা চ্যাট বক্সে লিখবো, অর্থাৎ আমাদের মেসেজ অপশনে লিখবো, যেখানে যে আমাদের কমেন্ট করতে হয়, কমেন্ট সেকশন এক কথায়, তাই তো? তো কমেন্ট সেকশনে যে আমরা এই বিষয়বস্তুগুলো লিখব, রাইট? তো এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার পেজ। এখন চলে যাব আমরা তৃতীয় নাম্বার পেজে। তৃতীয় নাম্বার পেজে আমাদের আছে অ্যাসাইনমেন্ট। এক নাম্বারে আছে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। দুই নাম্বারে আছে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। তো এইখানে যে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে, এবং নাম্বার ঘয়ে লেখা আছে পরিবেশের উপাদানে বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। তো এই চিত্রটি আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আর আমরা তো অলরেডি কি রিডিংটা পড়েই নিয়েছি, এটা আমাদের জন্য ভীষণ ইজি। অ্যান্ড আমরা সবাই কি করব, আমরা সবাই আমাদের নিজেদের বইতে পরিবেশের বৈচিত্র্যটা সুন্দর করে লিখে ফেলবো, রাইট? তো এটা ছিল আমাদের তৃতীয় নাম্বার পেজ। দেন এখন চলে যাব আমরা চতুর্থ নাম্বার পেজে। নাম্বার 4 পেজ আমাদের, এই পেজে আছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যর গুরুত্ব। তো আমাদের ক নাম্বারে, অর্থাৎ আমাদের উপরে দুইটা ছবি দেখতে পাই, এক পাশে সুন্দর করে কি পাহাড় পর্বত আছে, একটা নদী দেখতে পাই, তাই না? দা স্কুল দেখতে পাচ্ছি, এন্ড তার অপর সাইডে আমাদের ঠিক আমাদের এই পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা দৃশ্য, যেখানে কৃষক ধান কাটছে, রিক্সা চালক রিক্সা চালায়, রাইট? এবং আরো অনেক কিছু আছে। তো এখানে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক উপাদান, প্রাকৃতিক ও সামাজিক উপাদান, যেমন নদী, সমতল ভূমি, রিক্সা, নৌকা, গরু, মুরগি। এখন আমাদের প্রাকৃতিক ও সামাজিক উপাদান কোনগুলো? প্রাকৃতিক ও সামাজিক উপাদান এগুলো আমাদের এপাশে লেখা আছে, এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা আমাদের ডান পাশে লেখা। কিভাবে ব্যবহার করা হয়? নদী, নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে, তাই না? এবং সমতল ভূমি, সমতল ভূমিতে কি আমাদের আবাসস্থল, অর্থাৎ আমরা ঘরবাড়ি নির্মাণ করি কিংবা এটাই। তো রিক্সা, রিক্সা কি? রিক্সা আমাদের রাস্তায় কি চালানো হয়, রাইট? নৌকা, নৌকা কি নদীতে চলে, নৌকা নদীতে চলে। তারপর গরু আছে নিচে, সরি, তারপর আছে কি গরু, গরু কি আমরা কি করি? গরু আমরা কি জানি গরু কি করি? অর্থাৎ গরু পালন করে কৃষকেরা গরু, কিংবা আরো মানুষ আছেন যারা গরু পালন করেন। এবং গরু যে শুধু কৃষকরা পালন করেন সেটাও না, আমাদের কিন্তু বাণিজ্যিক ভাবেও কিন্তু অনেকে কি চাষ করছে, তাই না? অর্থাৎ বিজনেস করছে বড় বড় করে, খামার তৈরি করে। তারপর আছে মুরগি, মুরগি পালন করা হয়, কোথায় পালন করা হয়? নিশ্চয়ই বাড়িতে কিংবা খামারে, তাই না? তো এই জিনিসগুলো আমরা কি করব, লিখে রাখবো। তো এটা যদি আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিই তাহলে তো আর হবে না, এটা আমাদের নিজেদেরকে করতে হবে। বিকজ আমি এই প্রত্যেকটা বৈচিত্র্য যেগুলো আছে আমাদের, এগুলো তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা ক্লাসে, এবং তোমাদেরকে কি করতে হবে, কমেন্ট সেকশনে এই জিনিসগুলো লিখে জানাতে হবে, রাইট?
তারপর আমরা নিচে চলে যাই। বাংলাদেশ একটু আমরা জুম করে নিই। একটু জুম করে নিই, যারা মোবাইল থেকে থাকে তাদের হয়তো একটু দেখতে প্রবলেম হতে পারে, কারণ আমাদের মোবাইল থেকে স্ক্রিনটা একটু ছোট থাকে। তো বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যর কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। একটু আগে যেটা বললাম যে আমাদের ছিল কিন্তু। তো নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশের এসব বিচিত্র উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক ও বৈচিত্র্যের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চলে যাব নাম্বার 5 নাম্বার পেজে। তো এইখানে আমাদের নাম্বার খয়ে লেখা আছে, কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার নিচের ছক থেকে শব্দ সাজিয়ে লিখি। এটা কিন্তু আমরা একটু আগে পড়লাম। তো গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়? আমাদের গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায় এটা আমরা একটু দেখব। গ্রীষ্মকালে যেমন আম, কাঁঠাল এটা পাওয়া যায়, তাই না? যে এখানে আম আছে, আমে কি মার্ক করার আছে, রাইট? দেখো আমে মার্ক করা। তারপর আম পাওয়া যায়, কাঁঠাল। তারপর আমাদের শীত ঋতুতে কি কি পাওয়া যায়? শীতকালে কমলা, বড়ই পাওয়া যায়। তারপর সকল ঋতুতে কি কি পাওয়া যায়? যেমন পেঁপে পাওয়া যায়, কলা পাওয়া যায়, তাই না? এগুলোই আমরা আমাদের ছকগুলোতে লিখে ফেলবো আমাদের বইতে। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি, এই পড়াগুলো হয়তো আমাদের কাছে মনে হতে পারে এটা বেশি ইম্পর্টেন্ট না, বাট বিকজ এটা ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে আমরা কোন ঋতুতে কি কি ফল পাওয়া যায়, অর্থাৎ আমরা কোন ঋতুতে কি কি ফল পাই, কিংবা আমাদের কালে, অর্থাৎ গ্রীষ্ম যে ঋতুটা থাকে, গ্রীষ্মকালে আমরা কি কি ফল পাই, শীতকালে এই শীতের ঋতুতে আমরা কি কি ফল পাই, এগুলো কিন্তু সত্যি তখন আমাদের কি লিখতে হবে, তাই না? তো প্রশ্নে থাকলে অবশ্যই থাকবে, যেহেতু বইতে দেওয়া প্রত্যেকটা, আমি বলবো বইয়ের প্রত্যেকটা পড়াই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের প্রত্যেকটা পেজে খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। গ নম্বরে আছে আমাদের যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। যানবাহন, যানবাহনের গুরুত্ব। তো নৌকা আমাদের কি কি কাজে লাগে? আমাদের কি পারাপারের জন্য, নদী পারাপারের জন্য কাজে লাগে, তাই না? তো একটা লাইন আমি বললাম, নেক্সট লাইন তোমরা লিখে দেবে কমেন্ট সেকশনে। অ্যান্ড রিক্সা, রিক্সাতে কি, রিক্সাও কিন্তু আমরা ব্যবহার করি আমাদের যাতায়াতের জন্য, তাই না? যেমন রিক্সাতে করে অনেক অফিসে যাই, আমরা স্কুলে যাই এবং বিভিন্ন জায়গায় যেয়ে থাকি। তারপর আছে বাস। সেম, বাসে আমাদের কি দূরপাল্লার, আমাদের যখন দূরে কোথাও যেতে হয় আমরা কিন্তু অবশ্যই বাসে চড়ি। অ্যান্ড বাসে চড়ে কি, এটাও কিন্তু আমাদের যানবাহন, অর্থাৎ আমাদের অনেকেই আমরা বাসে চড়ে কি করে স্কুলে যায়। তো বিভিন্ন, আমাদের বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের যানবাহনগুলো ব্যবহার করতে হয়। ট্রাকে কি করে নিশ্চয় সেটাই জানি, সেটাও আমরা জানি, সেটাও আমরা কমেন্ট সেকশনে লিখে দেব। আচ্ছা, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। তো আমাদের যে বিভিন্ন রকমের প্রাণী আছে আমাদের পরিবেশে, তো এই প্রাণীগুলো থাকার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ দিকগুলো, সেই গুরুত্বপূর্ণ দিকে 3টি লাইন আমরা এখানে লিখব। অর্থাৎ আমাদের বইতে লেখার পর আমরা কমেন্ট সেকশনে লিখে দেব। আর মিস কিন্তু অবশ্যই চেক করব। তো অবশ্যই আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো কি করতে হবে, সবাইকে কিন্তু অবশ্যই লিখতে হবে। তারপর চলে যাব আমরা পরবর্তী পেজে। পরবর্তী পেজে 3 নম্বরে আছে আমাদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। আচ্ছা, এখানে আমরা প্রথম ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা কি, আমাদের আমাদের যে 3টা ছবি আছে 3টাই কিন্তু কি ভীষণ দূষণের ছবি দেখতে পাচ্ছি। কি কি দূষণ হচ্ছে, তাই না? সেগুলো কিন্তু কি আমাদের
আমাদের সেগুলো লিখতে হবে এবং কিভাবে সংরক্ষণ করতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের স্টুডেন্টরা, একজন ছাত্র এবং ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং তার বাম পাশে কিংবা সাইডে, আমরা বাম পাশ ডান পাশ যেটাই হোক না কেন আমরা বলবো পাশে, পাশে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকমের আবর্জনা স্তূপ, রাইট? আবর্জনা স্তূপ কি, সেখান থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছে এবং চলাচলে কি আমাদের কষ্ট কষ্ট হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নাক দুইটা চেপে ধরে, দুইজনে নাক চেপে আমাদের ওখান থেকে কি যাতায়াত করছে। এইটা কি দূষণ হচ্ছে, এটা কিন্তু আমরা লিখবো এবং এটার গুরুত্ব লিখবো, কিভাবে এই দূষণটা আমরা রোধ করতে পারি সেটাও লিখবো। আচ্ছা, তারপরে নিচে আরেকটা লাইন লেখা আছে আমাদের ক নাম্বারের, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি। অর্থাৎ আমরা এই গুরুত্বগুলো লিখবো এখানে। তারপর দেখতে পাচ্ছি কি নদী দূষণ, নদী দূষণের প্রভাব কি কি পড়তে পারে আমাদের জনজীবনে, সেইটা আমরা লিখবো, রাইট? নদী দূষণ হলে কি কি হয়, অর্থাৎ নদী দূষণ অর্থাৎ পানি দূষণ। নদীতে কি পানি থাকে, তাই না? অনেকে হয়তো আমরা মনে করতে পারি নদী দূষণ কি, নদীতে পানি থাকে, পানি দূষণের কথাই বলা হয়েছে। তো এইখানে আমরা এটা লিখবো, অর্থাৎ আমাদের ডান পাশে যে ঘরটা দেওয়া আছে ওইখানে লিখবো। তারপরে লাস্ট যে ছবিটা আছে সেটা কি দেখতে পাচ্ছি আমরা, ভীষণ রকমের একটা বন্যা হয়ে গিয়েছে যার ভিতর দিয়ে মানুষ কি যাতায়াত করছে, চলাফেরা করছে। তো আমাদের এইটা যে আমাদের দূষিত হচ্ছে, অর্থাৎ আমাদের যেই কিভাবে আমরা এটা সংরক্ষণ করতে পারি, তো সেইটা সম্পর্কে আমরা কি করব, এই আমাদের ছকগুলোতে আমরা লিখে ফেলবো। আচ্ছা, তারপরে আমাদের 8 নাম্বার পেজে আমরা চলে যাব। 8 নাম্বার পেজে আছে পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো। অর্থাৎ একটু আগে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের নির্দিষ্ট স্থান না, রাস্তার পাশে ময়লা আবর্জনা স্তূপ ফেলে রেখেছিল, বাট এখানে আমাদের বলা হয়েছে বই থেকে আমরা যেটা শিখছি সেটা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো। আমরা কি অনেকেই কি করি যে আমরা বাইরে ঘুরতে বের হয়েছে, একটা চকলেট খেয়েছি, চকলেটের যে আমাদের উপরের যে আমাদের প্যাকেজিং করা থাকে, উপরের যে প্যাকেটটা, সেটা কি করি, চিপসের প্যাকেট হোক কিংবা চকলেটের ইয়াটা হোক, আমরা কি যেখানে সেখানে ফেলে দিই। অর্থাৎ যত্রতত্র আমরা কি আবর্জনা ফেলবো না। আমরা বই থেকে এইটাই শিখি এবং এইটাই পড়ি। তো আমরা যদি বই থেকে যে লাইনটা পড়ছি, বই থেকে কিন্তু আমরা জ্ঞান অর্জন করি। তো আমরা যেই জিনিসগুলো বই থেকে পড়ছি অবশ্যই এটা মানার চেষ্টা করব। যেমন আমরা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবো। ধরো আজকে তুমি শুরু করলে, আমাদের সবাই তো বাংলাদেশে সবাই তো ফেলে না ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে, মানে যার যেখানে ইচ্ছা হয় সে সেখানে ফেলে দেয়। বাট তুমি একটা কথা চিন্তা করো, অর্থাৎ তোমরা সবাই একটা কথা চিন্তা করো, যদি তোমরা সবাই এই রুলসটা ফলো করো যে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলো, তো তোমাকে দেখে আর একজন মানুষও কিন্তু দেখবে, তুমি যখন ময়লাটা ফেলছো তোমাকেও কিন্তু আর একজন মানুষ দেখবে, তোমার থেকে ওইটাই শিখবে যে তুমি নির্দিষ্ট স্থানে ফেললে, অ্যান্ড তোমার ওই গুড এফেক্টটা, গুড প্রভাবটা যে না আমি তাকে দেখেছি আমি ওইটা করব। অর্থাৎ আমরা চেষ্টা করব সবাই বইতে যেভাবে লেখা আছে সেভাবে করার জন্য। কেন আমি বইয়ের কথা উল্লেখ করছি, কারণ আমরা কিন্তু সবাই স্কুলে এসেছি ভালো কিছু শেখার জন্য, তাই না, জ্ঞান অর্জন করার জন্য। তো এই জন্য যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো। তারপর গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, গাছপালা থেকে কি আমরা অক্সিজেন পাই, তাই না? অক্সিজেন কি করি আমরা, আমাদের শ্বাস প্রশ্বাসে কি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। আচ্ছা, তারপর গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে, রাইট? আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনা, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। নদ নদী, খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। তো গাছপালা ও পাহাড় ইচ্ছেমতো কাটা যাবে না, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তো আমরা যে পুরো প্যারাটা পড়লাম, এখান থেকে আমরা কি পেলাম, মেইন যে লাইনটা পেলাম আমরা, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব, তাই না? তো আমাদের সবাইকে কি করতে হবে, অবশ্যই এই দায়িত্বটা পালন করতে হবে। তো আমরা যদি আজকে একজন দুইজন করে শুরু করি, আস্তে আস্তে দেখা যাবে আমরা অধিকাংশ মানুষই কি এটা করতে সক্ষম হব। আর আমরা যদি একজন দুইজন শুরু না করি, কেউই না করি, তখন কি, যেমন আমাদের কি বাংলাদেশে কি গাছপালা প্রচুর পরিমাণে কাটা হচ্ছে, তাই না? তো আমরা যদি চিন্তা করি প্রতিদিন না হলেও সবাই যদি ধরো সপ্তাহে একটা করেও গাছও লাগাই, তাহলেও কি কিছুটা আমরা কি পারছি না আমাদের পরিবেশের জন্য কিছু করতে। তো চেষ্টা করব আমরা
বৃক্ষরোপণ করার অ্যান্ড আমাদের বইতে যে রুলসগুলো দেওয়া আছে, যে আমাদের সঠিক নির্দেশনাগুলো দেওয়া আছে, সেগুলো আমরা ছোটবেলা থেকে মানার চেষ্টা করব। পরিবেশের আমাদের নাম্বার ক্ষয়ে আছে, চলো নাম্বার ক্ষয়ে চলে যাই আমরা। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি। পরিবেশের বিচিত্র নষ্ট হওয়ার কারণ, এটা কিন্তু আমরা পড়লাম একটু আগে, যে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা। তারপর আমাদের জলজ প্রাণীর আবাসস্থল কিভাবে বিনষ্ট হলো। আমি কিন্তু জাস্ট প্রশ্নটা করলাম, এখানে কিন্তু আমাদের লিখতে হবে যে জলজ প্রাণীর আবাসস্থল কিভাবে বিনষ্ট হলো, যে আমাদের আমাদের ময়লা আবর্জনা ফেলে খাল, নদ নদী, খাল বিল কি জলাশয় আবর্জনা ফেলে কি ভরাট করার জন্য, কিংবা মাটি ফেলে ভরাট করার জন্য। তো এইভাবে করে আমরা সুন্দর করে যে চারটা আমাদের ফাঁকা স্থান আছে সেখানে আমরা লিখে ফেলবো এবং কমেন্ট সেকশনেও লিখে দেবো। নাম্বারে চলে যাব আমরা। নাম্বার গয়ে আছে আমাদের পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমরার করণীয় নিচের ছকে লিখি। পরিবেশের বৈচিত্র্য যেটা এতক্ষণ পড়লাম আমরা, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় গুলো নিচের ছকে লিখি। ক্রমিক নং 1 পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়। তো পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের কি কি করণীয় আছে, যে যত্রতত্র আমরা কি আবর্জনা ফেলবো না, নাম্বার 1। নাম্বার 2 তে আমরা কি লিখতে পারি, যে আমরা নদ নদী খাল বিল কি ভরাট করবো না, জলাশয়, তাহলে কি আমাদের জলজ প্রাণী বিনষ্ট হবে এবং তাদের আবাসস্থল বিনষ্ট হবে। তো এই জিনিসগুলো আমরা কি করবো, আমি কিন্তু দুইটা অলরেডি বলে দিয়েছি। নাম্বার 3 এবং নাম্বার 4টা অবশ্যই কমেন্ট সেকশনে সবাইকে লিখতে হবে। এখন চলে যাব আমরা তার পরবর্তী পেজে। চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে নাম্বার ঘয়ে আছে আমাদের নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি এ ও এক্ষেত্রে আমি কি করব তা পাশের খালি ঘরে লিখি। এখন মিস তো মিসের জায়গায় অ্যান্ড আমরা আমাদের জায়গা থেকে কি ক্লাসগুলো দেখছি কিংবা করছি। তো আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের কি করণীয় সেগুলো, অর্থাৎ আমরা কি করতাম সেটা আমরা লিখব, ঠিক আছে। আচ্ছা, চিত্র নং 1-এ আমাদের যেটা আছে সেটা কি আছে এখানে আমরা দেখব, যে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, কি সেখানে আমাদের ময়লা আবর্জনা ফেলার যে বিষয়গুলো আছে সেটা তুলে ধরা হয়েছে। সেটা এখানে আমি হলে কি করতাম, অর্থাৎ তোমরা নিজেরা কি করতে, ময়লাটা কোথায় ফেলতে, কিভাবে ফেলতে সেটা লিখবো। যে আমরা কি যত্রতত্র ময়লা ফেলতাম, যে বেঞ্চের নিচে একটা কাগজ মোড়া করে নিচে ফেলে দিব, নাকি আমাদের সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের ক্লাসের মধ্যে, শ্রেণী কক্ষের মধ্যে আমরা একটা ডাস্টবিন বানাবো, সেই ডাস্টবিনের মধ্যে আমরা কি ময়লা আবর্জনাগুলো ফেলবো, রাইট। তো এইটাই এখানে আমাদের আছে, এটা আমরা এখানে লিখবো সুন্দর করে, আমাদের নিজেদের ভাষায় সুন্দর করে লিখতে হবে, অর্থাৎ আমাদের কমেন্ট সেকশনে আমরা লিখে দিতে পারি। আচ্ছা, তারপর আছে আমাদের এপাশে আরেকটা দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিতে যেটা আছে সেটা আমরা ডান পাশে লিখবো। 3 নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছি কি বৃক্ষরোপণ দেখতে পাচ্ছি, রাইট। কিংবা আমাদের গাছে একজন স্টুডেন্ট গাছে কি পানি কিংবা কিছু একটা দিচ্ছে, ছবিটা একটু ঝাপসা। তো যেটাই হোক সেটা আমরা কি সুন্দর করে, ওই জায়গায় যদি তুমি নিজে থাকতে কি করতে, কি একটা গাছে লাগাতে কিংবা গাছের কি যত্ন করতে, জল দিতে কিংবা পানি দাও, যেটাই হোক না কেন সেটা দিতে, সুন্দর করে ওই লাইনটা তুমি লিখে ফেলবে। তারপর নেক্সট পরবর্তী ছবিতে চলে যাব। পরবর্তী ছবিতে দেখো 4 নম্বর ছবিতে আছে কি, যে যেই আমরা একটা প্রাণীকে দেখতে পাচ্ছি, তাই না। অর্থাৎ একজন মানুষ যিনি দাঁড়িয়ে আছে একটা লাঠি হাতে। তো এই ক্ষেত্রে তোমার করণীয়টা কি ছিল, তুমি কি করবে, তাকে মারবে না তার প্রতি সহানুভূতি দেখাবে, যেটাই করো না কেন সেটা তুমি কি লিখে ফেলবে ফাঁকা জায়গায়, রাইট। ওকে, তারপর এতক্ষণ আমাদের অলরেডি পুরো পাঠ অর্থাৎ অধ্যায়টা আমাদের শেষ। এখন চলে যাব আমরা কি সঠিক উত্তরে অর্থাৎ টিক চিহ্নতে চলে যাব। ওকে, অনুশীলন আছে আমাদের এখানে, অনুশীলন। তো সঠিক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সামাজিক পরিবেশের উপাদান কোনটি। এখন আমাদের মেইন কাজ যেটা হবে আমাদের সকলের, আমাদের এই যে যে টিক চিহ্নগুলো আছে, আমি প্রশ্নগুলো তোমাদেরকে করব, তোমরা সবাই আনসারগুলো কমেন্ট সেকশনে লিখে দেবে। সামাজিক পরিবেশের উপাদান কোনটি। ক নাম্বারে পাখি, খ নাম্বারে সরি গ নাম্বারে গাছ, খ নাম্বারে গাছ, নাম্বার গ এ নদী, ঘ নাম্বারে বিদ্যালয়। তো আমাদের কোনটা সামাজিক পরিবেশের উপাদান সেটা কি করব, আমরা টিক চিহ্ন দেব নিজেদের বইতে এবং কমেন্ট সেকশনে লিখে দেব। এবং দ্বিতীয় নাম্বারে আছে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি, আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি। ক নাম্বারে বাড়ি, গ নাম্বারে গাছ, খ নাম্বারে গাছ, গ নাম্বারে রাস্তা এবং ঘ নাম্বারে সেতু।
কোনটা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান, সেটা কি আমাদের টিক চিহ্ন করতে হবে এবং লিখে দিতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বরে কোনটি শীতকালীন ফল? আম, কাঁঠাল, কমলা, জামরুল কোনটি শীতকালীন ফল? এটা কিন্তু কি আমরা পড়েছি কিন্তু নিশ্চয়ই, তাই না? তো এইটাও আমাদের মেইন প্রশ্ন, যে আমাদের মেইন বলবো যে আমাদের কমেন্ট সেকশন এটাও লিখতে হবে। মাত্র দেখো 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের কি উত্তর লিখতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না, তাই না? তো আমরা কিন্তু সবাই লিখে দেব যে কোন ফলটি। তারপর 4 নম্বরে চলে যাব, কোন ফলটি সারা বছর পাওয়া যায়? ক লিচু, খ কলা, গ আমড়া, ঘ জামরুল কোনটা পাওয়া যায়? নিশ্চয়ই খ নাম্বারটা, কলা, তাই না? কলা পাওয়া যায়। তো এটা সঠিক ছিল। তো এটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেখো এখান থেকে আমরা মার্কও করতে পারি, হ্যাঁ? যেমন দেখো কলাতে কিভাবে আমরা মার্ক করবো এটা একটু দেখিয়ে দিই। দেখো টিক চিহ্ন দিয়ে দিলাম, তাই না? টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর আহ এখানে আমাদের উপরের যেগুলো আমাদের সঠিক হবে ওইগুলো কি নাম্বার 1-এ, নাম্বার 2-তে, নাম্বার 3-তে এগুলো আমরা কি করব? টিক চিহ্ন দিয়ে দেবো নিজেদের বইতে। মিস যদি সবগুলো করে দিই তাহলে তো আর হলো না, তাই না? তো গাছপালা আমাদের কি দেয়? নাম্বার 5-এ চলে যাব। গাছপালা আমাদের কি দেয়? আলো, তাপ, অক্সিজেন, বাতাস। গাছপালা আমাদের কি দেয়? অক্সিজেন দেয়, বাতাস দেয়, তাপ দেয়, আলো দেয়। যেটা দেয় সেটা আমরা টিক চিহ্ন দেব। আচ্ছা, তারপর নাম্বার খয়ে চলে যাব আমরা। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো আমাদের নাম্বার 1-এ আছে বাংলাদেশে গ্রীষ্মকালে ড্যাশ অনুভূত হয়। বাংলাদেশে গ্রীষ্মকালে কি গরম অনুভূত হয়, তাই না? ভীষণ কি আবহাওয়া ভীষণ গরম থাকে। তো এইটা আমরা আমাদের এখানে লিখে ফেলতে হবে। দেন 2য় নাম্বারে হচ্ছে অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়। অতিবৃষ্টির কারণে আমাদের কখনো কখনো কি হয়? একদম সহজ প্রশ্ন, আমরা কি পড়েছি না? অতিবৃষ্টির কারণে আমাদের কখনো কখনো বন্যা হয়। আচ্ছা, আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন ড্যাশ মানুষ। কি বিভিন্ন কি মানুষ? এটাও কিন্তু আমরা পড়েছি। আমরা সবাই কি করব? শূন্যস্থানটা সঠিকভাবে পূরণ করে ফেলবো, লিখে ফেলবো। নাম্বার 4-এ চলে যাব। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক ড্যাশ বসবাস করে। এটাও লিখে ফেলবো। নাম্বার 5-এ আছে আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। কোন স্থানে ফেলবো সেটাও কিন্তু একটু আগে আমি আলোচনা করেছি শ্রেণীকক্ষের বিশ্লেষণ করে। আচ্ছা, তো আহ এইটাই ছিল আমাদের এই অধ্যায়ের প্রশ্ন। তো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্ন গ নাম্বারে আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো আমাদের বাম পাশ কোনটা? লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। তো আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। আচ্ছা, তো এইখানে দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে ড্যাশ। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্য রয়েছে, খরা হয়, বন্যা হয়। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে অ্যান্ড কিংবা খরা হয় কিংবা বন্যা হয়, কোনটা হয় সেটা কি আমরা সুন্দর করে মিল করব। কিভাবে মিল করতে হয় সেটাও কিন্তু আমরা জানি। তারপর নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি। ইত্যাদি কি? নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্য রয়েছে, খরা হয়, বন্যা হয়। কোনটা হবে সেটাতে সুন্দর করে আমরা কি লাইন করব, তাই না? অর্থাৎ বাক্যাংশ মিল করব। তারপর আছে অতিবৃষ্টির কারণে কখনো কখনো কি হয়? অতিবৃষ্টির কারণে কখনো কখনো আমাদের কি হয় সেটা আমরা কি করব? সেটা আমাদেরকে সুন্দর করে এভাবে করে মিল করতে হবে, তাই না? আচ্ছা, তারপর অনাবৃষ্টির কারণে কি হয়? অনাবৃষ্টির কারণে কি হয় সেটাও আমরা মিল করব, এভাবে করে মিল করব। আচ্ছা, এটা একটু জাস্ট প্যাচ হয়ে গেল, আমরা একটু মুছে ফেলি এটা। ওকে, আমি আবার দেখাই। দেখো, জাস্ট সিম্পল, একদমই মানে যদি বলি একদমই সহজ, মানে একদমই সহজ যদি বলি। তো চলো এটা মুছে ফেলি, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের প্রয়োজন নাই। নাম্বার ঘয়ে চলে যাবো, এটা কারণ আমাদের নিজেদের বইতে এই ওয়ার্কগুলো করতে হবে আমাদের। নাম্বার ঘয়ে আছে আমাদের উত্তর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো। অর্থাৎ আমাদের প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখতে হবে। আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি? অর্থাৎ জাস্ট কয়েকটি নাম আমরা কি করবো? প্রশ্নটা কমেন্ট সেকশনে লিখবো, প্রাকৃতিক পরিবেশের উপাদানের নাম কথাটা লিখে
আমরা কয়েকটা জাস্ট 2-3টার মতন লিখে রাখবো। দ্বিতীয় নম্বরে আছে সামাজিক সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়। সামাজিক পরিবেশ কি কি উপাদান নিয়ে গঠিত হয়, এটাও কিন্তু আমরা পড়েছি, এটাও লিখে ফেলবো আমরা প্রশ্নের উত্তর। তৃতীয় নম্বর আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন, এটাও আমরা পড়েছি যে বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রা কি আলাদা, বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাওয়া যায়, প্রাণী থাকে। আচ্ছা, তারপর চলে যাব বর্ণনামূলক প্রশ্ন। এক নম্বরে আছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। দ্বিতীয় নম্বরে আছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লেখো, যেটা আমরা ক্লাসে আলোচনা করেছি, লিখে ফেলবো সবাই। তৃতীয় নম্বরে আছে আমাদের পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন, কেন আমাদের এটা সংরক্ষণ করতে হবে, কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নাকি আমরা যাতে ভালোভাবে সুষ্ঠু অর্থাৎ যদি বলি সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, তাই না? তো সেগুলো কি আমাদের লিখে ফেলতে হবে সবাইকে। আচ্ছা, এইটা ছিল আমাদের অধ্যায় 1-এর আলোচনা। পুরো অধ্যায়টা আমরা আজকে ক্লাসে পড়লাম অ্যান্ড প্রশ্ন উত্তরগুলো করলাম কিছু কিছু, এবং বাকি যে প্রশ্নের উত্তরগুলো আজকে আমাদের ক্লাসে করা হয় নাই সেগুলো তোমাদের জন্য রাখা হয়েছে। অবশ্যই সবাইকে কি উত্তরগুলো করতে হবে এবং কমেন্ট সেকশনে লিখতে হবে। তো এখন চলে যাব আমরা অধ্যায় 2-এ। তো আমরা অধ্যায় 2-এর আজকে অর্ধেকটা আমরা আলোচনা করব অ্যান্ড বাকি অর্ধেক থেকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সেই জন্য আমি বলে রাখছি, তো আজকের ক্লাস শেষে অবশ্যই কিন্তু সবাইকে কি ফলো রাখতে হবে আমাদের এই চ্যানেলে, যে আমাদের অধ্যায় 1 পুরোটা আলোচনা করা হয়েছে এবং অধ্যায় দ্বিতীয়তে অর্থাৎ 2-এ আমরা চলে এসেছি। এখানে আমরা চেষ্টা করব অর্ধেকটা করার জন্য, দেন পরের অর্ধেকটা আমরা পরবর্তী ক্লাসে করব, এই জন্য যে যাতে আমরা পুরো অধ্যায়টা থেকে সম্পূর্ণ পড়া, প্রশ্ন উত্তর পর্ব সবকিছুই যাতে আমরা পাই। এক কথায় একটা অধ্যায় যে আমরা পড়ব সেটার কার্যকারিতাটা তখনই হবে যখন পুরো অধ্যায়টা আমরা একসঙ্গে পড়ার পর প্রশ্ন উত্তরগুলো করব অ্যান্ড আমাদের এক কথায় শিখতে পারবো আমরা সবাই। তো চলো অধ্যায় 2টা আমরা শুরু করি। আমরা সবাই মানুষ, এক মিলেমিশে থাকা। এখানে সমাজে বিভিন্ন পেশার মানুষকে দেখানো হয়েছে, তাই না? যে কৃষক, পরিচ্ছন্নতা কর্মী, জেলে, আর ডক্টর, শিক্ষক, তারপর রিক্সা চালক, বিভিন্ন রকমের মানুষকে দেখানো হয়েছে, বিভিন্ন সমাজের বিভিন্ন পেশা আর কি। তারপর এগুলো এক একটা পেশার নাম যেগুলো মিস বললাম, এবং মানুষের এই অনুযায়ী কর্ম করছে। দেন তারপর ভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি, ভিন্ন নৃগোষ্ঠী এবং বাঙালি মানে কি, যে আমরা সবাই বাঙালি এবং আমাদের বাঙালিদের সাথেও ভিন্ন নৃগোষ্ঠীর মানুষ আছে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল, তাই না? বিভিন্ন ইয়ার মানুষ। তো এটা তারপর আছে আমাদের পরবর্তী ছবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাকে বলে সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। তো এইটা এখানে দেখানো হয়েছে। তো এটাই ছিল, আমরা সবাই মানুষ, আমরা এক এক রকম, এক একজনের পেশা, বিভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী, তারপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা সবাই মানুষ, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। আচ্ছা, তারপর চলে যাব আমরা পরের পেজে। পরের পেজে আছে আমাদের কি বিভিন্ন ধর্মের জনগোষ্ঠী, অর্থাৎ বিভিন্ন ধর্মের জনগোষ্ঠীর উৎসবগুলো এখানে দেখানো হয়েছে। তো এগুলো নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, যার যার ধর্মে যেটা আছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এবং অপরটাও কি দেখে আমরা বুঝতে পারছি। আচ্ছা, নাম্বার কয়ে আছে ছবিগুলো পর্যবেক্ষণ করে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি। সমাজের বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন পেশার মানুষ যেটা একটু আগে আলোচনা করলাম আমরা, কি কৃষক, জেলে, তারপর ডক্টর, এগুলো লিখে ফেলবো। তারপর বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, যে আমরা বললাম যে বাঙালি, তারপর চাকমা, মারমা, বিভিন্ন রকম আছে, সেগুলো আমরা লিখে ফেলবো। তারপর বিভিন্ন ধর্মের মানুষ, কি ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাই না? সেগুলো লিখতে হবে। তারপর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, সমাজের বিভিন্ন জনগোষ্ঠী সম্পর্কে লিখতে বলা হয়েছে, তো এখানেও আমরা লিখে ফেলবো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সম্পর্কে। তো এটাই ছিল আমাদের এই পেজের বর্ণনা। তারপর আমরা চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজে আছে, চলো আমরা একটু জুম করে নিই স্ক্রিনটাকে। ওকে, সমাজে, আচ্ছা এখানে আমরা একটু সুন্দর করে ধরতে পারি কলমটা, হ্যাঁ। ওকে, এটা আমরা মুছে দিই। এখন চলে যাব পরের পেজে।
আচ্ছা, আমাদের মোছার কাজ শেষ। আমাদের এখানে আর কোনো কাজ নেই। ওকে, ডান। আচ্ছা, এই পেজে থেকে আমরা শুরু করব। সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। সমাজে আছে নানা বয়সের মানুষ, নারী, পুরুষ, নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি, আমরাও সকলে একই রকম নই। আবার সকলে একই আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা চোখে দেখে না, কানেও শোনে না, কেউ কেউ আবার কথাও বলতে পারে না। কেউ হয়তো বুদ্ধিগতভাবে পিছিয়ে রয়েছেন। কেউ হয়তো শারীরিক সমস্যার কারণে চলাফেরা ও কাজকর্ম করতে পারে না। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। আমরা একে অন্যকে সহায়তা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব। শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কখনো কারোর প্রতি কি কটূক্তি করব না, তাই না? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে আমাদের নাম্বার খয়ে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। তো এটা আমাদের কি করতে হবে? মিল করতে হবে। চলো আমরা একটু চেষ্টা করি। আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র ড্যাশ কি একসাথে বসবাস করি, কিংবা যেটা হবে সেটা কি আমরা মিল করব। আচ্ছা, বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন ড্যাশ নৃগোষ্ঠী বসবাস করে। আচ্ছা, এটা আমরা দেখতে পারি এভাবে করে। এভাবে করে মিল করব। যেমন দেখো, প্রথমটাতে আছে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র কি একসাথে বসবাস করি, তাই না? কিংবা আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র দরিদ্র নৃগোষ্ঠী কি আমাদের একসাথে কি বসবাস করে। আমরা একটু এটা মুছে ফেলি, এটার প্রয়োজন নাই আমাদের। এটার প্রয়োজন নাই। তো আমাদের যেই লাইনের সাথে যেই লাইনটা হবে, অর্থাৎ বাক্যটা হবে, সেই বাক্যাংশগুলোকে আমরা মিল করব, রাইট? তারপর মিলেমিশে থাকতে হলে, যেটা আছে মিলেমিশে থাকতে হলে ড্যাশ করতে হবে। কি করতে হবে? বন্ধুদের সাথে আনন্দের সাথে মেতে উঠতে হবে, আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। একসাথে বাস করি কিংবা নিগোষ্ঠী বসবাস করে, কোনটা হবে? মিলেমিশে থাকতে হলে বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠতে হবে, আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। অর্থাৎ আমাদের এভাবে করে মিল করতে হবে। বিভিন্ন উৎসবে শিশুরা ড্যাশ করে বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। বিভিন্ন উৎসবে শিশুরা ড্যাশ করে বন্ধুদের সাথে উৎসবে কি বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। তো এইভাবে করে আমরা একটু জাস্ট মিল করব বাক্যাংশগুলো, আমাদের উপরের থেকে আমরা যেভাবে পড়েছি সেম একইভাবে। তারপর নাম্বার গতে আমরা চলে যাব। নাম্বার গয়ে আছে আমাদের বিষয়বস্তু পড়ি ও সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। তো এটা আমাদের সবাইকে করতে হবে। ক্রমিক নং 1 দেওয়া আছে, তারপর পরবর্তী ক্রমিক নং অনুযায়ী আমাদের সবাইকে লিখতে হবে। তারপর সম্প্রীতি রক্ষার উপায়, সম্প্রীতি কিভাবে রক্ষার উপায় 1 নম্বরে দেওয়া আছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দ্বিতীয় নম্বরে কি হতে পারে সেটা আমরা লিখব। তৃতীয় নম্বরে আহ, আমরা লিখব যে সবাই কি সব আমাদের সব জাতি গোষ্ঠীর মানুষ নৃগোষ্ঠীর মানুষ একসাথে কি বসবাস করে আমরা কি সম্প্রীতি রক্ষা করতে পারি। দেন তারপরের দুইটা আমরা কি নিজেরা লিখবো। ওকে, আচ্ছা। তো চলে যাই এখন একটু আমরা পরবর্তী পেজে, নেক্সট পেজে চলে যাব। পরবর্তী পেজে চলে যাই। ওকে, নাম্বারে আছে আমাদের নাম্বার ঘ। নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব ও কোন কাজগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নাম্বারগুলো ছকে লিখি। 1 নংয়ে আছে ইহান একজন বয়স্ক লোককে রাস্তায় পার হতে সহায়তা করেছে। আচ্ছা, তো এই যে যে 1 নম্বরে যে কাজটা করেছে, এটা কি করবে? আমি যে কাজগুলো করব না এটা কি ছকে আমাদের
উল্লেখ করতে বলেছে, তাই না? তো এটা আমরা কি উল্লেখ করব? তো 1 নম্বরে আছে, ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করেছে। এটা কি? আমি যে কাজগুলো করব তুমি কি করবে? ধরো তুমি নিজে ইহান, তুমি একজন বয়স্ক মানুষকে রাস্তা পার হতে সহায়তা করেছো, কি তুমি অবশ্যই এটা করবে, এটা ভালো কাজ, গুড ওয়ার্ক। তো আমরা এখানে কি 1 নং লিখে ফেলবো। তারপরে আছে আমাদের 2 নম্বরে, পরের সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করেছে। এটা তুমি করবে নাকি করবে না, সেটা তুমি কি করবে, নিচের ছকে লিখে ফেলবে। অ্যান্ড বাকি যেই ক্রমিক নংগুলো আছে সবগুলো সেম একইভাবে নিজেরা আমরা পড়বো, এবং যে যেই কাজটা করব এবং করব না সে কি করব সেগুলো আমরা সুন্দর করে ক্রমিক নংগুলো লিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে 2 নম্বরে আছে আমাদের, ছেলে মেয়ে সবাই সমান। ছবি 1-এ আমরা যেই চিত্রটা দেখতে পাই, ছবি 2, ছবি 3 অর্থাৎ তৃতীয়, ছবি 4 এবং ছবি 5, আমরা বিভিন্ন রকমের কি ছবি দেখতে পেয়েছি, রাইট? তো এইখানে এখানে আমাদের যেটা আছে, পূর্বের পৃষ্ঠা, অর্থাৎ আমাদের পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখি। কোন কাজ ছেলেরা করছে এবং কোন কাজ মেয়েরা করছে। আচ্ছা, এখন ছেলে মেয়ে, তো এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক কি গরুকে খাবার দিচ্ছে, নিশ্চয়ই একজন ছেলে করছে, তাই না? তারপরে যে একজন কৃষক কি ফার্মিং করছে, তো ওইটা আমরা লিখতে পারি। তারপর গার্ডেনিং করছে। তারপর একজন মেয়ে কি করছে, একজন মেয়ে কি বিছানার কাভার যেটাকে বলে সেটা সুন্দর করে বিছানায় কি রাখছে। তারপর একজন মেয়ে কি রান্না করছে, সেটা আমরা লিখতে পারি। তারপর এগুলোই লিখে ফেলবো যে ছেলেরা কি করছে, মেয়েরা কি করছে, এই কাজগুলো লিখবো। খ নম্বরে আছে, ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয় করতে পারে তা নিচের ছকে লিখি। কোন কাজ উভয় করতে পারে? গার্ডেনিং করতে পারে উভয়, কি তাই না? আমাদের কি বাগান করতে পারে, তারপর কি বই পড়তে পারে, যে আমরা বই পড়ার যে দৃশ্যটা দেখতে পাচ্ছি ছবি 2। তারপর আহ যদি বলি এগুলোই আমরা লিখবো। তো তারপর আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে আছে গ নম্বরে, পরিবার 1 ও পরিবার 2 সম্পর্কে পড়ি। কোন পরিবারকে কি করছে, কোন পরিবারে কে কি করছে তা বের করি। কোন পরিবার বেশি ভালো আছে তা কেন, অর্থাৎ আছে এবং কেন তা লিখি। তো এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, আগে পড়তে হবে। পরিবার 1 এবং পরিবার 2, এই দুইটা আমরা কি করব, পড়বো। কে কি করছে সেটা আমাদের লিখতে হবে। কে কি করছে অর্থাৎ পরিবার 1 এবং পরিবার 2 দুইটা পড়ার পরেই কে কি করছে সেটা সুন্দর করে আমাদের লিখতে হবে। চলো তাহলে পরিবার 1 পড়াটা আমরা শুরু করি সবাই একসঙ্গে। সালাম মিয়া একজন কৃষক, মেহেদি ও তিশা তার সন্তান। দুইজনেই স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে, অর্থাৎ সাহায্য করে। আবার মেহেদি যখন মাকে সহযোগিতা করে, তিশাও তখন বাবাকে সহযোগিতা করে। হাঁস মুরগি যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রাস্তায় মাকে সহায়তা করা, তারপর সবকিছুই দুজনে মিলে করে। এতে মা বাবার কষ্ট অনেক কম হয়। পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায়। দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনারও অসুবিধা হয় না। তো এটা ছিল আমাদের পরিবার 1, কে কি করছে, মা বাবা কি করছে সেটা আমরা লিখবো। অ্যান্ড যে তারা যে মা বাবাকে সাহায্য করছে, কোন কোন কাজে সাহায্য করছে সেগুলো লিখে ফেলবো। আচ্ছা, পরিবার 2 এটা একটু আমরা পড়ি, আলোচনা করি। হাসান আলী কৃষিকাজ করেন। তার 2টি সন্তান রনি ও সানজারা দুজনেই স্কুলে পড়ে। সানজারা সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে। রনি বাবার কাজেও সাহায্য করে না। সানজারা একা মা ও বাবাকে সবসময় সাহায্য করতে পারে না। মা বাবা দুজনকেই অনেক পরিশ্রম করতে হয়। পরিবারের কাজেও সহজে হয় না। রনির চেয়ে সানজারাকে বেশি কাজ করতে হয়, তাতে সানজারার লেখাপড়ার অসুবিধা হয়। এই যে যে আমরা পরিবার 2 এর যেই আহ জিনিসটা আমরা পড়লাম, এখান থেকে আমরা কি দেখতে পেলাম, এখান থেকে কে কি করছে, যে আমাদের বাবা মা দুইজনেই পরিবার 2-এ কি কাজ করেন, দুইজন সন্তান আছেন, তারা কি দুজন স্কুলে পড়েন। অ্যান্ড কে কি করছে, সেখানে পড়ালেখায় কি সানজারার অসুবিধা হচ্ছে এবং বাবা
কৃষিকাজ করছেন, মা ঘরের কাজ করছেন, সেখানে কি সানজারা হেল্প করছেন, এই জিনিসগুলো কি আমাদের লিখে ফেলতে হবে। কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন, এইটা আমাদের উল্লেখ করতে হবে। এইটা আর আমাকে বলে দিতে হবে না, তাই না? এটা আমরা নিশ্চয়ই সবাই বুঝি, কারণ আমরা যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়ি, আমরা একটু বড়, তো কোনটা অসুবিধা এবং কোনটা অসুবিধা এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। তো এটা সুন্দর করে আমরা লিখে ফেলবো, কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন, এটা লিখে ফেলবো। আচ্ছা, তারপর আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে আছে, মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। কখনো পরিবারে দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য আত্মীয় থাকেন। পরিবারের সকলের সমান অধিকার রয়েছে। ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে। বাসার কাজও ছেলে মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। নাম্বার ঘয়ে আছে, নিচের কথাগুলো পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব সেটা নিচে লিখি। আচ্ছা, এটা আমরা সবাই নিজেরা পড়বো, যে আমি নিজের বিছানা নিজে গোছাই, এটা গুড ওয়ার্ক। এটা আমরা কি নিশ্চয় করি সবাই, এটা লিখে ফেলবো। আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি, এটাও কিন্তু গুড ওয়ার্ক। তারপর আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা। এটা না, আমরা এখানে একটু আগে যেটা পড়লাম, যে এটা কি সবাই কি বল খেলতে পারে না, যে আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা। তো আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সহযোগিতা করি কিংবা সাহায্য করি। আচ্ছা, এখানে আমাদের পুরোটা আমরা পড়লাম। আমি যা করব, অর্থাৎ তুমি নিজে যেটা করবে সেটা কি সুন্দর করে লিখে ফেলতে হবে, রাইট? আচ্ছা, তারপর আমরা চলে যাই পরবর্তী পেজে। মুছে ডান। ওকে, ওকে, পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আমাদের আছে বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ সঠিক প্রশ্নের পাশে টিক চিহ্ন দিই। বিশেষ চাহিদা সম্পন্ন যেই সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব, অবহেলা করব, কটূক্তি করব, সহায়তা করব, এড়িয়ে চলব। অবশ্যই কি সহায়তা করব, অর্থাৎ আমাদের যেটা হবে সেটা আমরা টিক মার্ক দিয়ে রাখবো। ওকে, এবং আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব, হেসে দেব, তাকাবো না, ধরে তুলবো, দোষারোপ করব? অবভিয়াসলি কি ধরে তুলবো, এটা কি আমরা টিক মার্ক করে দেব, তাই না? আচ্ছা, টিক মার্ক ভালো করে আমরা করি, টিক মার্কটা টিক মার্ক দিলাম, রাইট? আচ্ছা, তো এখন আমরা এগুলো মুছে দিই, এগুলো আমাদের আর প্রয়োজন নাই, আমাদের অলরেডি দেখা শেষ। আচ্ছা, খ নাম্বারে আছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরো ড্যাশ করেছে। আমরা একে অন্যকে ড্যাশ করব। 3 নম্বরে আছে, সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো। পরিবারের ছেলে ও মেয়ে সকলের ড্যাশ অধিকার রয়েছে। 5 নম্বরে আছে, আমাদের সকলের ড্যাশ কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি, সেটা আমাদের সামনের ক্লাসে কি করতে হবে, আমাদের এর পরবর্তী ক্লাসে নাম্বার গ থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নটা আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, সেইটা বাসায় কাজ কিভাবে করলে সহজ হয় এবং ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত, এই দুইটা প্রশ্ন, এবং ঘ নম্বরে যে বর্ণনামূলক প্রশ্নটা আছে এটা আমাদের ওয়ার্ক থাকবে, যদি বলি বাড়ির কাজ থাকবে, যে কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে উঠে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে তুমি কিরূপ আচরণ করবে। তো এই প্রশ্নগুলো আমাদের পরবর্তী ক্লাসের জন্য থাকবে। যদি বলি পরবর্তী ক্লাসে আমরা আবারও এটা একটু আলোচনা করব, অ্যান্ড আমাদের সবাই বাসায় কাজগুলো থাকবে নিজেরা নিজেরা করে ফেলবো। ওকে, অর্থাৎ লিখে ফেলবো। একদমই সহজ ছিল প্রশ্নগুলো। আমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য, এবং সুন্দর করে পড়েছি। অ্যান্ড আমাদের এই পর্যন্ত থাকবে, এবং পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব অধ্যায় 3, অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে তৃতীয় অধ্যায়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে, পরের ক্লাসে সবার সাথে দেখা হবে। পরের ক্লাস আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, এবং আমাদের যাতে আমরা প্রত্যেকটা ক্লাসের কি আমরা করতে পারি, ক্লাস মিস না করি, সেই জন্য কি আমাদের চ্যানেল আমাদের পেজের দিকে অবশ্যই কি ফলো রাখতে হবে, তাই না? তো তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। সবাই অনেক অনেক ভালো থেকো।
তো এই এটুকুই। নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে।